দেখছি সেনা প্রশাসনের সাথে, সিভিল প্রশাসনের সাথে, সরকারের সাথে বারবার বলা সত্ত্বেও উপদেষ্টা পরিষদে কোনো পরিবর্তন নাই। তো সব মিলিয়ে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এখন আমি যদি এই যে নির্বাচন বা সংস্কার নিয়ে আমি যদি একটু বলি, বিএনপি বলতে যাচ্ছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এখন ন্যূনতম সংস্কার বলতে এটার আসলে এরিয়া কি এটা বলা মুশকিল। মানে এটা আমাদের কাছে স্পষ্ট না। হোয়াট ইজ ন্যূনতম সংস্কার আমার কাছে স্পষ্ট না অন্তত। আবার ডক্টর ইউনূস বলছেন অল্প সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন। অর্থাৎ অল্প সংস্কার কোনটা, বেশি সংস্কার কোনটা? অর্থাৎ সব মিলিয়ে আপনি কি মনে করতেছেন সে বর্তমান পরিস্থিতি আপনার কাছ থেকে শুনি। আর আজকে দর্শক আমরা আজকে যে শিরোনাম দিয়েছি বা যা কিছু, এটি মাহমুদ ভাইয়ের গত ২ সপ্তাহের যে এডিটোরিয়াল তার আলোকে আসলে আমরা তার কাছ থেকে একটু জানার জন্যই এই আজকের অনুষ্ঠানের আয়োজন। মাহমুদ ভাই। জি, বেশ লম্বা ভূমিকা দিলেন আপনি, প্রশ্ন অনেকগুলো। আমি এক কথায় যেটা বলতে চাই প্রথমেই যে খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এরকমটা আমরা আশা করি নাই 10 মাসের মধ্যে। জুলাই বিপ্লবের পরে যে ঐক্য আমরা দেখেছিলাম ফ্যাসিবাদ বিরোধী ক্যাম্পে, সেই ঐক্য বিনষ্ট হয়ে গেছে। এটা দেশের জন্য খুবই অশনি সংকেত। এবং আপনি যে সংস্কারের কথা বললেন, আমার নিজস্ব একটা ব্যাখ্যা ছিল, ঠিক ব্যাখ্যা বলবো না, প্রত্যাশা ছিল যে 1 নম্বর সংস্কারে সবাই যেটা একমত হওয়ার কথা ছিল, যেটা 10 মাসে এখন পর্যন্ত একমত হতে পারি নাই আমরা, বা রাজনীতিবিদ এবং সরকার তারা একমত হন নাই, ব্যর্থ হয়েছেন। সেটা হলো যে আবার যেন কোনোদিন শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট শাসক বাংলাদেশে আবার আসতে না পারে রাষ্ট্র ক্ষমতায়, কিংবা রাষ্ট্র ক্ষমতায় এসে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই সংস্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু 10 মাস পরে এসেও আমরা এই মূল সংস্কারটির কোনো রোডম্যাপ এখন পর্যন্ত দেখতে পারি নাই। আমরা যদি একটু পিছনে ফিরে যাই 1996 থেকে 2001, সেই সময়টা থেকে শেখ হাসিনার যে শাসন, এবং 2008 থেকে 2009 থেকে 2024 তার পলায়ন পর্যন্ত যে শাসন, এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য করি তাহলে দেখব যে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছেন 2009 থেকে 2024-এর মধ্যে। এবং আপনি যদি সেই সময় তার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেন, তার বক্তৃতা দেওয়ার ভঙ্গি এবং এই গত 15 বছর, তাহলে একটা বিরাট পার্থক্য দেখতে পাবেন। মনে হলো যেন যে এই 15 বছরের মধ্যে শেখ হাসিনা একটা দানব হয়ে উঠেছিলেন। তো এই যে সিস্টেম, যে সিস্টেমে শেখ হাসিনাকে দানব হয়ে উঠতে সহযোগিতা করেছিল, আমরা তো সেই সিস্টেমের পরিবর্তন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে আর কোন শাসক যেন রাষ্ট্র ক্ষমতায় এসে শেখ হাসিনার মতো দানব হয়ে উঠতে না পারে। তাহলে আমি কম বেশি বুঝি না, কিন্তু এই সংস্কারটি একেবারে বাধ্যতামূলক ছিল। আরেকটি সংস্কার বাধ্যতামূলক ছিল, সেটা হচ্ছে জুডিশিয়ারির সংস্কার। কারণ আপনি যাই বলেন, বাংলাদেশের যে পরিস্থিতি 16 বছরে হয়েছিল, তার জন্য যদি শেখ হাসিনার বাইরে, এক্সটার্নাল ভারতের বাইরে আমি যদি কাউকে দায় দিতে চাই, তাহলে আমি 1 নম্বরে জুডিশিয়ারিকে দায় দেব। এই জুডিশিয়ারির কারণেই শেখ হাসিনা দানব হয়ে উঠতে পেরেছিলেন। এবং এই জুডিশিয়ারির কারণেই আপনার নিশ্চয়ই মনে আছে যে বেআইনি ভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে দেওয়া হয়েছিল, বেআইনি ভাবে নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ভিন্ন মতের উপরে। এমনকি এমন একটা অবস্থা ছিল যে তারেক রহমানের বক্তৃতা প্রচার করা যাবে না। আপনি নিজে জেলে গেছিলেন, যে কারণে এখন হয়তো বিএনপি ভুলে গেছে। বিএনপি আবার উপকার বেশ তাড়াতাড়ি ভুলে যায়, যে আপনি জেলে গেছিলেন কিন্তু তারেক রহমানের লাইভ বক্তৃতা প্রচার করার জন্য। এটা আমি একটু মনে করিয়ে দিলাম দর্শকদের। আপনি হয়তো নিজেরটা বলতে একটু কুণ্ঠিত হবেন, লজ্জাবোধ করবেন, এই জন্য আপনারটা আমি বলে দিলাম যে আপনি কেন জেলে গিয়েছিলেন। আজকে আমি দেখতে পাই যে বিএনপি আপনাকে ট্রোল করে, বিএনপি আপনাকে নিয়ে নানা রকম কথা বলে, অথচ এই বিএনপির যিনি প্রধান নেতা, তার বক্তৃতার কারণে আপনাকে জেলে যেতে হয়েছিল, আপনার পরিবার লাঞ্ছিত হয়েছিল, আপনার বোনকে ধরে নিয়ে কি রকম অত্যাচার করা হয়েছিল, আপনারা সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এগুলো বিএনপির নেতারা জানেন কিনা, জানলেও স্বীকার করতে চান না বর্তমানে মনে হচ্ছে। তো আমরা চাই নাই যে আবার এরকম শেখ হাসিনা তৈরি হবে বাংলাদেশে, যে কনক সরোয়ারের বোনকে জেলে ধরে নিয়ে যাবে। এরকম পরিস্থিতি যেন না হয়। তাহলে এটা না হতে গেলে বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেখানে আমরা সংস্কার চেয়েছিলাম। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে যেটা সবচেয়ে বড় ভুল হয়েছে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মন্ডলীর বা তার পরামর্শকদের, যে তারা সংস্কারগুলোর একটা প্রায়োরিটি ঠিক করতে পারেন নাই। এই প্রায়োরিটি ঠিক না করতে পারাটা এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে আমি মনে করি। আর এই কারণে এটা একটা কারণ। আর অপরদিকে আমরা যদি বিএনপির দিকে তাকাই, তাহলে দেখবো যে বিএনপি এখন যে ভাষায় কথা বলছে ডক্টর ইউনূস সম্পর্কে, সেই ভাষার সাথে হাসিনার ভাষার কিন্তু খুব একটা পার্থক্য নাই। তো এই ধরনের ভাষা তারা ব্যবহার করছে। তারা বলতে চাচ্ছে বর্তমান সরকারের সাথে নাকি শেখ হাসিনা সরকারের তুলনা চলে। আমি মনে করি এটা বিএনপির পক্ষ থেকে এক ধরনের অকৃতজ্ঞতা। কারণ
শেখ হাসিনার সরকারের সময় হলে আমি আমার কথা বলি, বিএনপিটা আমি বাদই দেই, কৃতজ্ঞতা যার যার ব্যাপার। আমি বাংলাদেশে আসতে পারতাম না। আমি আমার এই একেবারেই বয়োবৃদ্ধা মায়ের পাশে থাকতে পারতাম না। আমার মা এখন শয্যাশায়ী। কখনো তিনি আমাকে চিনতে পারেন, কখনো চিনতে পারেন না, এরকম অবস্থায় আছেন, এই বয়সে যা হয়। তো এই সময় যে আমি তার পাশে থাকতে পারছি, এটা আমি পারতাম না এই জুলাই বিপ্লব না হলে। আমি আমার দেশ আবার চালু করতে পারতাম না। আমার দেশের এতগুলো সাংবাদিক আবার চাকরি ফিরে পেতেন না, এবং তারা যে আনন্দের সাথে এখন আবার সাংবাদিকতায় ফিরে আসতে পেরেছেন, সেই আনন্দ আপনি বাংলাদেশে আসলে দেখতে পেতেন আর কি। তাদের চোখে মুখে সর্বক্ষণ আনন্দ যে তারা আবার পত্রিকায় কাজ করতে পারছেন। তো এটার জন্য আমি কিন্তু কৃতজ্ঞ, আমার দেশ পরিবার কিন্তু কৃতজ্ঞ জুলাই বিপ্লবের কাছে, জুলাই বিপ্লবীদের কাছে। এখন বিপ্লবীদেরও অনেক ভুল হয়েছে। তো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বিএনপি যে ভাষায় কথা বলছে প্রফেসর ইউনূস সম্পর্কে, কিংবা তারা শেখ হাসিনার ল্যাঙ্গুয়েজ যে ব্যবহার করছে, এটাতে আমি অবাক হচ্ছি যে এই ভাষা তারা কিভাবে ব্যবহার করে, কিংবা বর্তমান সরকারকে কেমন করে তারা শেখ হাসিনার সরকারের সাথে তুলনা করতে পারে আমি জানি না। রাজনীতিবিদদের মন মানসিকতা আমি বুঝতে পারি না, কারণ আমি নিজে রাজনীতিবিদ নই। আর ৩ নম্বর পক্ষ যেটা এই লড়াইয়ের মধ্যে, তারা যে ছাত্র নেতারা যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল, তারাও ব্যর্থ হয়েছে গত 10 মাসে। তারা নিজেদের একটা ভালো করে দল গোছাতে পারে নাই, এবং তাদের যে অনভিজ্ঞতা এটা প্রতি পদে পদে দেখা গেছে। তাদের মধ্যে যে আদর্শিক বিরোধ আছে এটা দেখা গেছে। তারা ঠিক করতে পারছে না এখনো যে তারা তাদের আদর্শ হিসেবে কোনটাকে ধরে দেবে। আদর্শ হিসেবে তারা একটা মধ্যপন্থার দিকে বোধহয় থাকতে চাচ্ছে। তারা একটু ইসলাম প্রশ্নে মাঝে মাঝে তাদের কোনো কোনো নেতাকে একটু অস্বস্তিকর অবস্থায় দেখা যাচ্ছে। তারা আবার কেউ কেউ পোস্ট দিচ্ছেন, পোস্ট দিয়ে আবার পোস্ট মুছে ফেলছেন, আবার পোস্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছেন। এটাও একটা আশ্চর্য ব্যাপার যে বর্তমান সরকারি উপদেষ্টারা কথায় কথায় পোস্ট দেন, স্ট্যাটাস দেন বিভিন্ন জায়গায়, ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে। তারা জানেন না যে উপদেষ্টার চেয়ারে বসে এগুলো করা যায় না। তো এই কমন সেন্স যাদের নাই, তারা কিভাবে রাষ্ট্র চালাবে? সুতরাং ছাত্ররাও যেটা করেছে, তারা দল করতে পারেনি। এবং তার চেয়ে বড় কথা হলো যে কোনো কোনো ছাত্র নেতার নামে দুর্নীতির অভিযোগ উঠছে, এটাও খুব দুর্ভাগ্যজনক। আপনি জানেন যে দুজন উপদেষ্টার সম্ভবত পিএসকে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, এবং তাদের বিদেশ যাওয়ার উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে দুদকের তরফ থেকে। তো সেটাও আমরা কিন্তু ভাবি নাই যে 10 মাসের মধ্যে এই সরকারের কোন উপদেষ্টার অথবা তার পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে। তো সব মিলে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে, এবং এমন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে যে আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বোধ করছি। এবং আরো দুর্ভাগ্যজনক হচ্ছে যে জুলাই বিপ্লবের যে ঐক্যে ফাটল ধরার সুযোগে কিন্তু বাংলাদেশে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তারা মাঠে নেমে পড়েছে। আমি দেখলাম যে কিছু বামপন্থী দল আজকে বিবৃতি দিয়েছেন ইউনূসের বিরুদ্ধে, এবং বলতে গেলে বিএনপির পক্ষে। এই বামপন্থী দলগুলো কিন্তু ফ্যাসিবাদের সহযোগী ছিল। আজকে জাতীয় পার্টি মাঠে নামার হুমকি দেয় যে আগামীকাল থেকে তারা মাঠে নামবে। এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর ছিল। তো এই ফ্যাসিবাদের দোসর এই বামপন্থী দলগুলো, সিপিবি এবং এই জাতীয় দল যারা সারাক্ষণ দালালি করেছে হাসিনার, এবং জাতীয় পার্টি, তারা নামার সাহস পাচ্ছে কারণ জুলাই বিপ্লবে ঐক্য আর নাই। আর আরেকটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে ভারত থেকে যে বয়ান দেয়া হচ্ছে নির্বাচনের ব্যাপারে, সেই বয়ান সাথে বিএনপির বয়ান এবং আমাদের সেনা প্রধানের বয়ান মিলে যাচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক। আমি জানি না ভারতকে ইচ্ছা করে করছে কিনা, সেটা আমার জানা নাই। কারণ হচ্ছে যে নির্বাচন নিয়ে ভারত এক্স্যাক্টলি যা বলছে, একই কথা বিএনপি, একই কথা বাংলাদেশের আর্মি চিফ বলছেন। এমনও হতে পারে ভারত এটা বাংলাদেশের মিলিটারি প্রধান এবং বিএনপিকে বিতর্কিত করবার জন্য করছেন, হতেও পারে। আমি বলছি আর কি যে তারা হয়তো এইগুলো বলে তারা বিতর্কিত করছেন বিএনপিকে, তারা বিতর্কিত করছেন সেনাপ্রধানকে, এবং বাংলাদেশের ফাটলটাকে আরো বিস্তৃত করছেন। তো এই অবস্থার মধ্যে এই যে মুখোমুখি অবস্থান, মানে এখন শুধু বাকি আছে বিএনপির বলা হাসিনার মতো যে ইউনূসকে পদ্মায় 2টা চুয়ান দিয়ে আসো, 2বার চুয়াবা কিন্তু মরে না যায়, এরকম বলাটা শুধু বাকি আছে মনে হচ্ছে বিএনপির তরফ থেকে। এছাড়া যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে, তাকে সুৎখর বলা হচ্ছে। আপনার মনে আছে নিশ্চয়ই যে শেখ হাসিনা তাকে সুৎখর করে গাল দিতেন, এবং মোটামুটি বয়ান খুব কাছাকাছি চলে গেছে আওয়ামী লীগ এবং বিএনপি। এবং এইদিকে আবার প্রফেসর ইউনূসের আমি একটু সমালোচনা করতে চাই যে তিনি জাপানে গিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা না বলাটা ওনার সমীচীন হয় নাই। এবং তিনি যে বলেছেন একটি দল শুধু নির্বাচন চাচ্ছে, অন্যরা নির্বাচন চাচ্ছে না, এই বক্তব্যটা হয়তো তিনি বিরক্ত হয়ে বলেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা চেয়ারে বসে ওনার বিরক্তিটা পাবলিক করাটা সমীচীন হয় নাই। কাজেই এই অবস্থার মধ্যে প্রফেসর ইউনূস আগামীকাল ফিরে আসবেন,
এবং ফিরে আসলে পরে বোঝা যাবে যে কোন দিকে গড়াচ্ছে। তো মাহমুদ ভাই ধরেন এখন যে গ্যাপটা ধরেন বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন, সরকার বলছে জুনে নির্বাচন, ফারাক হচ্ছে কিন্তু 6 মাসের, ডিসেম্বর জুন। তো এই 6 মাসে কি মহাভারত অশুদ্ধ হবে, বা বিএনপির এই কেন এই 6 মাসের গ্যাপটা কেউ বিএনপি মানতে চাচ্ছে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা বারবার বিএনপি থেকে বা বিরোধী দলগুলো থেকে বলা হচ্ছে যে আপনি একটা রোড ম্যাপ দেন, সরকার কিন্তু কোনো রোড ম্যাপ দিচ্ছে না। তো সরকার বললেই হয় যে আমার একটা কার্য রোড ম্যাপটা মানে কি, যে আমার ইলেকশন কমিশন এইভাবে ভোটার তালিকা সম্পন্ন হবে এত তারিখে, তফসিল ঘোষণা হবে এত তারিখে, নির্বাচনের সম্ভব তারিখ এত, আমরা এইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। তো এই জায়গাটা কিন্তু সরকার কিন্তু এক ধরনের রিজিকনেস দেখাচ্ছে যে না, কোনো রোড ম্যাপ নাই, বারবার বলা হচ্ছে। তো বিএনপি আবার এটাকে বড় একটা ইস্যু করছে যে আমরা তো নির্বাচন চাচ্ছি না, আমরা একটা রোড ম্যাপ চাচ্ছিলাম, সেই রোড ম্যাপ দিতে আপত্তি। তো আপনি কি মনে করেন ডিসেম্বর জুন রোড ম্যাপ কি মনে করেন কোথায় সমস্যা? না, এখন তো মূল সমস্যা হচ্ছে আস্থার সংকট। বিএনপি এবং প্রফেসর ইউনূস মনে হচ্ছে একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছেন না। কারণ বিএনপির 6 মাসে খুব বেশি রিয়াক্ট করার কথা ছিল না, কিন্তু বিএনপি কেন রিয়াক্ট করছে? আজকে বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন যে জুনে নির্বাচন হওয়া মানে আর কখনো নির্বাচনই হবে না। তো এই ধরনের কথা উনি কেন বললেন? তার মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে জুন পর্যন্ত নিতে পারলে ডক্টর ইউনূস আর নির্বাচন দেবেন না। এটা আমার কাছে মনে হচ্ছে এটা খুব যুক্তিসঙ্গত কথা নয়। কিন্তু তারপরেও যেটা আপনার সাথে আমি একমত যে ইউনূস সাহেব বলছেন যে তার রোড ম্যাপ অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি নির্বাচন দেবেন। তো এখন যেহেতু বিএনপি সেখানে আস্থা পাচ্ছে না, কাজেই প্রফেসর ইউনূসের একটু পরিষ্কার করা উচিত, খোলাসা করা উচিত যে কেন উনি জুন পর্যন্ত সময় চাচ্ছেন। এই জুন পর্যন্ত সময় পেলে উনি কি কি কাজ করবেন? তিনি যে বলছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন। তো এখন বিএনপি যদি বলে যে আমরা কম সংস্কার চাই, তাহলে তো ওনার কথা অনুযায়ী ওনাকে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। এখন কম সংস্কারটা মানেটা কি, এটা কিন্তু কেউ ডিফাইন করে নাই। আর বেশি সংস্কার মানে কি, এটাও কেউ ডিফাইন করে নাই। এটা না ডিফাইন করা হয়েছে বিএনপির কাছ থেকে, না ডিফাইন করা হয়েছে সরকারের তরফ থেকে। আমি আবার যেটা জেনেছি এখন পর্যন্ত যে মূল যে সংস্কারের ব্যাপার, একটা ফান্ডামেন্টাল, যে পরপর দুবার প্রধানমন্ত্রী, বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা কিন্তু বিএনপিও এক সময় প্রস্তাব করেছিল বলে আমার 31 দফার মধ্যে সম্ভবত এটাও একটা দফা আছে। তো এখন বিএনপি নাকি ওটা মানতে রাজি হচ্ছে না। তারা এখন নতুন থিওরি নিয়ে এসছে। তারা বলছে না, পরপর 3বার হতে পারবে না, অর্থাৎ দুবার হবে, তারপরে একবার গ্যাপ দিয়ে আবার দুবার হতে পারবে, এরকম একটা থিওরি বিএনপি নিয়ে আসছে। অনেকটা রাশিয়ার পুটিনের মতো। পুটিন কিন্তু এরকম থিওরি দিয়ে দিয়েই পুটিন এখন পর্যন্ত লম্বা সময় ক্ষমতায় টিকে আছে। আর সরকার থেকে বলা হচ্ছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশের অধিকাংশ জনগণ এটার পক্ষে থাকবেন যে দুবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না। কারণ পরপর 3বার প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন এটা আমরা দেখতে পেয়েছি। কাজেই ওই যে সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় ঘর পোড়া গরু, এটা কথা আছে না? তো সেরকমই শেখ হাসিনাকে দেখে তো অবশ্যই বাংলাদেশের জনগণের মনে একটা ভয় আছে যে আবার একটা ফ্যাসিস্ট শাসক বাংলাদেশে চলে আসবে। কিন্তু ইউনূস সাহেবের যেটা সমস্যা হলো যে উনি এত রিজিড হয়ে আছেন, শুধু উনি বলে যাচ্ছেন ডিসেম্বর থেকে জুন। উনি ব্যাখ্যা করছেন না কেন জনগণকে যে কেন ওনার এই সময়টা দরকার। জুন হলে উনি কি কি কাজ করতে পারবেন, এবং এটা তো জনগণকে ওনার বোঝাতে হবে। এবং আমি মনে করি যে এখন পর্যন্ত সংস্কারের মূল সংস্কার যে কাজটা করছেন ডক্টর আলী রিয়াজ, এখন পর্যন্ত তাদের প্রোগ্রেস তো নাই বললেই চলে। এখন শুনছি যে আর এক রাউন্ড নাকি তারা আলোচনা করবেন, আলাপ আলোচনা করবেন দলগুলোর সাথে। তো সে এখন কবে আলাপ আলোচনা, এটা কত রাউন্ড হবে, এটা কি অনাদি অনন্তকাল চলবে, এটা কি ওপেন এন্ডেড, নাকি এটার একটা টাইম ফ্রেম আছে যে এর মধ্যে তারা আলাপ আলোচনা করে তারা একটা ঐক্যমতে পৌঁছাবেন? আর একটা প্রশ্ন আমার মাথায় আসে, কলম, যদি কোনো ঐক্যমত না হয় তাহলে কি হবে? যদি বিএনপি বলে যে না আমরা দুবারের প্রধানমন্ত্রীতে আমরা রাজি না, তো আপনি বিএনপিকে ইগনোর করে কিভাবে সংস্কার করবেন? যদিও প্রফেসর ইউনূস জাপানে বলেছেন যে মাত্র একটি দল চাচ্ছে যে নির্বাচন ডিসেম্বরে হোক, কিন্তু সেই একটি দলটা কিন্তু বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল দল, বর্তমানে সব থেকে বড় দল। তো আপনি সব থেকে বড় দলকে ইগনোর করেও তো আগাতে পারবেন না, আপনি কাজ করতে পারবেন না। আবার এদিকেও প্রশ্ন আছে, যেমন বিএনপি থেকে বলা হয়েছিল, ও একজন নেতা বলেছিল যে আমরা চাই না প্রফেসর ইউনূস পদত্যাগ করুন, কিন্তু তিনি পদত্যাগ করলে জাতি বিকল্প বেছে নেবে, তার মানে পদত্যাগে তার আপত্তি নাই। কিন্তু তিনি যেটা বললেন, তিনি কি বুঝতে পেরেছেন তিনি কি বলেছেন? কারণ হচ্ছে যে ধরুন আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই ইউনূস সাহেব পদত্যাগ করলেন, তাহলে কে হবেন প্রধান উপদেষ্টা? এই ব্যাপারে কি বাংলাদেশের যে দলগুলো তারা একমত হতে পারবে? জামাত, বিএনপি এবং এনসিপি, অন্য দলের কথা আমি বাদই দিলাম। এনসিপি যদিও দল হিসেবে খুব ছোট, কিন্তু যেহেতু তারা জুলাই বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তারাই দলটা করেছে,
তার একটা আলাদা আলাদা মূল্য আছে এই দলের, ভোটের মাঠে না হোক কিন্তু পিপল পারসেপশনে এই দলের একটা মূল্য আছে। তো আপনি এই দলকে ইগনোর করতে পারবেন না। তাহলে পরবর্তী যিনি সরকার প্রধান হবেন তার ব্যাপারে আমি তো নিশ্চিত যে বিএনপি, জামাত এবং এনসিপি একমত হতে পারবে না। তো একমত না হলে তখন দেশের কি অবস্থা হবে? তাহলে আপনারা কি আবার একটা 111-2 এর দিকে আগাচ্ছেন? এবং 111-2 যদি বাংলাদেশে হয়, এটা কি বিএনপির জন্য খুব ভালো হবে? 111 এর অভিজ্ঞতা বিএনপির তো মনে থাকার কথা, এবং বিএনপি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল 111 সময়, সব থেকে বেশি অত্যাচারিত হয়েছিল। তো এই অবস্থায় তারা 111-2 এর দিকে যদি দেশকে ঠেলে দেয় বিএনপি, তাহলে এর ভবিষ্যৎ কনসিকুয়েন্স আমাদের সবাইকে ভোগ করতে হবে, তার সাথে বিএনপিও কেউ ভোগ করতে হবে। কাজে আমি যেটা বলতে চাই যে সবাই একটু দায়িত্বশীল হন, একটু দায়িত্বশীল আচরণ করুন। আপনারা কিন্তু আবার ভারতীয় সাম্রাজ্যবাদকে, ভারতীয় হেজেমনিকে বাংলাদেশে প্রবেশ করবার সুযোগ করে দিচ্ছেন। এবং আমি জানি না আপনি দেখেছেন কিনা, আজকে একটা খবর পেলাম আমরা যে চিকেন নেকের এখানে তারা নাকি রাফায়েল জেট নিয়ে এসছে। রাফায়েল জেট নিয়ে কাকে ভয় দেখাচ্ছে ইন্ডিয়া? রাফায়েল জেট নিয়ে তার চীনকে ভয় দেখাচ্ছে না, রাফায়েল জেট দিয়ে বাংলাদেশকে ভয় দেখাতে যাচ্ছে। যদিও রাফায়েল জেট নিয়ে তো ভয় পাওয়ার কিছু নাই। পাকিস্তানে তো রাফায়েল জেট আমরা দেখেছি যে রাফায়েল জেট কিভাবে ভূপাতিত হয়েছে পাকিস্তানে। কিন্তু আবার মনে রাখতে হবে, আপনি নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনাকে যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল শেখ হাসিনা, ভারতের সহায়তা এবং বাংলাদেশের সেনাবাহিনীর লোকজন, বিমান বাহিনীর লোকজন তাদেরকে বিমানে করে দিল্লিতে দিয়ে আসলো ভারতের সাথে আলাপ আলোচনা ক্রমে, তখন ভারতীয় বর্ডার থেকে, সীমান্ত থেকে রাফায়েল জেট পাহারা দিয়ে নিয়ে গেছিল শেখ হাসিনাকে, বহনকারী বিমানটাকে পাহারা দিয়ে নিয়ে গেছিল। সুতরাং রাফায়েল জেট এনে ভারত তার মাসল দেখাচ্ছে বাংলাদেশকে। এবং এই যে মাসল দেখাচ্ছে, এটা কি আমাদের জন্য সম্মানের হচ্ছে? বিএনপির জন্য সম্মানের হচ্ছে? আমাদের সেনাবাহিনীর জন্য সম্মানের হচ্ছে? ইউনুসের জন্য তো হচ্ছে নাই। এবং এই মুহূর্তে ইউনুস যদি চলে যায়, তাহলে সব থেকে বেশি খুশি হবে ভারত, তাই না? কারণ ভারতের কাছে ডক্টর ইউনুস হলো সব থেকে আপত্তি, মানে এনিমি নাম্বার 1 প্রফেসর ইউনুস। কারণ গত 10 মাস ধরে ডক্টর ইউনুস যেভাবে ভারতের সমস্ত হুমকিকে মোকাবেলা করেছেন, এই ব্যাপারে তার প্রশংসা করতে হবে। আমি ডক্টর ইউনুসের সরকার পরিচালনার অনেক কিছু সমালোচনা করি। আমি একটু আগে দুর্নীতির কথা বললাম, এবং তিনি যে রোডম্যাপ দিচ্ছেন না, সংস্কারের ডিফাইন করছেন না, এটার সমালোচনা করলাম। তিনি জাপানে গিয়ে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কথা বলেছেন, তার সমালোচনা করলাম। কিন্তু তার সঙ্গে আমি একটা প্রশংসা করতে চাই। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ভারতের হুমকি যদি কেউ সাকসেসফুলি মোকাবেলা করে থাকেন, তাহলে তিনি হচ্ছেন ডক্টর ইউনুস। তো এই প্রসঙ্গে আবার আমি স্মরণ করতে চাই যে আজকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। তার বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং আপনাকে অনেকবার বলেছি, আমি আমার বক্তৃতায় অনেকবার বলেছি যে বাংলাদেশে আমার আদর্শের রাজনীতিবিদের নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারণ তার সততা, তার সাহস, তার দেশপ্রেম আমাকে সারা জীবন অনুপ্রাণিত করেছে। যদিও আমি কোনোদিন সরাসরি রাজনীতি করি নাই। জিয়াউর রহমানের পরে আমি মনে করি ইউনুস সাহেবের মতো করে কেউ ভারতকে এত কনফিডেন্সের সাথে মোকাবেলা করেন নাই। এবং আমি আমার বিবেচনায় এই গত 10 মাসে আসলে ইউনুস কি বলে, কূটনৈতিক ভাবে বা ইন্টারন্যাশনাল এরেনাতে ভারতকে পরাজিত করেছেন। এটা আমাদের জন্য খুব গর্বের কথা। তো আমি যেটা সবসময় বলার চেষ্টা করি, যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত। কাজে আমার আহ্বান থাকবে সব রাজনীতিবিদদের প্রতি যে তারা যেন, রাজনীতিবিদ এবং সরকার উভয়ের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। যে ভারতকে আমরা পরাজিত করতে পেরেছি আমাদের মহান জুলাই বিপ্লবের মাধ্যমে, আল্লাহর ওয়াস্তে সেই ভারতীয় সাম্রাজ্যবাদকে আপনারা আবার বাংলাদেশে ডেকে নিয়ে আসবেন না। জি মাহমুদ ভাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে আমরা তার মাগফিরাত কামনা করি। আমার আসলে এটা পয়েন্ট ছিল, আমরা শেষের দিকে এখানে আলোচনা করতাম, একটা কম্পারেটিভ বিশ্লেষণের দিকে যাওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, প্রসঙ্গটা এসেছে। আমি যে প্রসঙ্গটা আপনি বলছিলেন যে ধরেন আমি যদি একটু দেখাই যে আমাদের ওই দিন দৈনিক সমকালে একটা কম্পারেটিভ একটা আলোচনা বেরিয়েছে যে মৌলিক সংস্কারে কোন দলের কি অবস্থান, এবং সেখানে আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসে বিএনপি আংশিক রাজি, নির্বাচন পদ্ধতি যেটি আছে সেটি বিদ্যমান, জামাত চাচ্ছে সংখ্যানুপাতিক, এনসিপিও চাচ্ছে বিদ্যমান, সংস্কার বাস্তবায়ন পদ্ধতি বিএনপি চায় পরে সংসদ করবে, জামাত চায় গণভোট এবং এনসিপি চায় গণপরিষদ। অর্থাৎ বিএনপি ধরেন অধিকাংশ যে পয়েন্ট গুলো এসছে, অধিকাংশ না, বিএনপি কোনোটাই মানে নাই, যেটা মেনেছে সেটা আংশিক মেনেছে। তো এখন ধরেন এই যদি হয় অবস্থা, তাহলে ধরেন নির্বাচনের একটা দাবি আসছে, একটা বিষয় সামনে আসছে, তো সেই জায়গাটায় যদি ডিসেম্বরে নির্বাচন বা জুনে নির্বাচনে যেতে হয়,
আপনি কি মনে করেন? আপনি তো বলছিলেন যে হাসিনার মতো কেউ যেন আবার ফ্যাসিজম কায়েম করতে না পারে, সেটা হচ্ছে মূল সংস্কার। তো এখন আমরা অল্প অল্প সংস্কার, বেশি সংস্কার যাই বলি, মূল কোন পয়েন্ট গুলোকে আপনি বলবেন যে এই পয়েন্ট গুলোর অবশ্যই একটি সংস্কার ছাড়া নির্বাচন হওয়া উচিত হবে না? আপনি আপনার সাজেশনটা একটু নিতে চাই। আমার সাজেশন তো গ্রহণ করবে না রাষ্ট্র, কোন রাজনৈতিক দলও করবে না। বাংলাদেশে যদি আপনি ফ্যাসিবাদের উত্থান আটকাতে চান, তাহলে প্রধান নির্বাহীর ক্ষমতার সাথে পার্লামেন্টের ক্ষমতার যদি একটা ব্যালেন্স না হয়, আপনি ফ্যাসিবাদের উত্থান আটকাতে পারবেন না। এবং আমরা দেখেছি যে এই ওয়েস্টমিনস্টার স্টাইলের যে ডেমোক্রেসি আমরা চর্চা করছি, এই স্টাইলের ডেমোক্রেসি শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ আমাদেরকে উপহার দিয়েছে। সুতরাং আমি বেশ কিছুদিন আগে, মাস দুয়েক আগে সম্ভবত, আমি রাওয়াতে একটা বক্তৃতা করেছিলাম বাংলাদেশের সংস্কারের উপরে, এবং সেখানে আমি বলেছিলাম বাংলাদেশে আমি মনে করি রাষ্ট্রপতি শাসিত সিস্টেমে ফিরে যাওয়া উচিত, এবং রাষ্ট্রপতি শাসিত সিস্টেমটা আমেরিকার মতো হওয়া উচিত, যেখানে প্রেসিডেন্ট 2 বার নির্বাচিত হবেন, 2 বারের বেশি হতে পারবেন না, এবং প্রেসিডেন্টের সাথে পার্লামেন্টের, ওদের দেশে যেটাকে কংগ্রেস বলে এবং সিনেট বলে, ওদের তো দ্বিকক্ষ বিশিষ্ট, আপনি জানেন, আপনি তো আছেনই ওই দেশে, কাজে আমি আপনাকে আর কি শেখাচ্ছি। তো যেহেতু ওখানে কংগ্রেস এবং সিনেট আছে, তো কংগ্রেস সিনেটের সাথে প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আছে। তো বাংলাদেশেও আমি মনে করি একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে আমাদের যাওয়া উচিত, প্রাইম মিনিস্টারের পদের কোনো প্রয়োজন নাই, এবং পার্লামেন্টের সাথে সেই প্রেসিডেন্টের ক্ষমতা সরকার কিংবা বিএনপি মানবে। তো বিএনপি সবসময় যেটা বলে, তারা একেবারে 72-এর সংবিধানকে তাদের কাছে এখন খুব ভালো মনে হচ্ছে। কেন তারা 72-এর সংবিধানকে ভালো বলে? তাদের তো বলা উচিত ছিল যে আমরা শহীদ জিয়ার সংবিধানকে সাপোর্ট করি। তো শহীদ জিয়ার সংবিধান তো 72-এর সংবিধান ছিল না। 72-এর সংবিধানে তো শহীদ জিয়া অনেক কিছু পরিবর্তন করেছিলেন, এটা তো আমি একটু পরে আসছি কি কি পরিবর্তন করেছিলেন। তো 72-এর সংবিধানে যদি থাকতে চান আপনি, তার মানে পার্লামেন্টারি সিস্টেমে থাকবেন। সেক্ষেত্রেও আমি মনে করি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী দর্শক, মাহমুদ ভাইয়ের বোধহয় নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, অপেক্ষা করি। নিমত ভাই, যে লাইনটাকে ডিসকানেক্ট হয়ে গেছিল, আই এম সরি। তো যেটা বলছিলাম যে 2 টার্মের বেশি যদি আপনি প্রধানমন্ত্রীর সিস্টেম রাখেন, তাহলে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থাকবে। কাজে আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আমার প্রত্যাশা হচ্ছে যে অবশ্যই এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। 2 টার্মের বেশি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে না। মিনিমাম এটাতে ঐক্যমত হতে হবে। আর এটাতে যদি ঐক্যমত না হয়, তাহলে নির্বাচন যতই করেন না কেন, অন্য কোনো সংস্কারের কোনো ভ্যালু আমার কাছে নাই। আর যদি আরো এখানে প্রশ্ন আছে যে ঠিক আছে, বিএনপি এখন মানলো, মেনে তারপরে সে ক্ষমতায় গিয়ে এই সংস্কার প্রস্তাব ছুড়ে ফেলে দিল, তখন আপনি কি করবেন? কিভাবে আটকাবেন সেটাকে? কারণ আমরা তো ধরে নিচ্ছি যে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, এখন পর্যন্ত তাই মনে হচ্ছে, কোনো অল্টারনেটিভ তো আমার চোখে পড়ছে না। কাজে বিএনপি জয়লাভ করার কথা। তো বিএনপি জয়লাভ করে তারা যদি সিনসিয়ার না থাকে সংস্কারের উপরে, কোনো নেতা কিন্তু বিএনপির বলেছেন যে এই সমস্ত সংস্কার আমরা মানবো না, এরকম বক্তব্য আমরা শুনেছি। তো সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ আবারও আমাদের হয়তো লড়াইতে নামতে হবে, যেটা আমি আমার লেখায় আমি লিখেছিলাম এই বুধবারের আগের বুধবারে, যে জুলাই বিপ্লব অসমাপ্ত থেকে গেছে, হয়তোবা জুলাই বিপ্লব সমাপ্ত করতে হবে। তো এটা একটা আশঙ্কা তো আমাদের আছেই। কিন্তু আমি তো এখন যেটা দেখতে পাচ্ছি, তাতে কি নির্বাচন পর্যন্ত প্রফেসর ইউনূস টেনে নিয়ে যেতে পারবেন? কারণ আলটিমেটাম দিয়ে দিয়েছে বিএনপি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আলটিমেটাম কে দিয়েছে? বিএনপির যিনি কার্যত এখন প্রধান ব্যক্তি, তিনি দিয়েছেন, তারেক রহমান দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সো দ্যাটস আলটিমেটাম। তো এই আলটিমেটাম যদি ইউনূস সাহেব না মানেন, তাহলে তো রাস্তায় তো শক্তি বিএনপি দেখাতেই পারে। তো রাস্তায় শক্তি দেখিয়ে যদি সরকার অচল করে দেয়, তাহলে বাংলাদেশ কি হবে আপনি আমি কেউই জানি না। সুতরাং আমার মনে হচ্ছে যে আগামী অন্তত 2 মাস বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই অনিশ্চয়তা বিরাজ করছে, এবং এই 2 মাস পরে আমরা বুঝতে পারবো যে আসলে কি আমরা একটা গণতান্ত্রিক ট্রানজিশন হবে, নাকি আবার আমরা অনিশ্চয়তার মধ্যে যাব, আবার কেওস শুরু হবে। আরেকটি কথা আমি বলতে চাই, শহীদ জিয়ার প্রসঙ্গ যেহেতু এসছে আমাদের,
এবং আমি বলছিলাম যে 72-এর সংবিধান আর শহীদ জিয়া সংবিধানের মধ্যে পার্থক্যটা আমি একটু বলবো। এক নম্বর হচ্ছে যে 72-এর সংবিধান বলে তো কিছু নাই, সংবিধান বলে তার এই সংবিধানকে শেখ মুজিবুর রহমানই ধ্বংস করে গেছিলেন, কারণ তিনি বাকশাল কায়েম করেছিলেন, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা। তো জিয়াউর রহমান সাহেব এসে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তার থেকে একটা বড় ফান্ডামেন্টাল চেঞ্জ করেছিলেন জিয়াউর রহমান। তিনি আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে এসেছিলেন। তিনি আমাদের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান নিয়ে এসেছিলেন। এবং তিনি আরেকটি পরিবর্তন করেছিলেন, সংবিধানে তিনি লিখেছিলেন যে মুসলিম উম্মার সাথে সম্পর্ক উন্নত করাটা হবে আমাদের সংবিধানের ওয়ান অফ দা, মানে যেটাকে বলি আমরা নীতি, ওয়ান অফ দা ক্লজ ছিল এটা আমাদের নীতি। তাহলে এই যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, 90% জনগোষ্ঠীর যে ধর্মীয় চিন্তা চেতনা ঐতিহ্য, এটাকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন তার সংবিধানে জিয়াউর রহমান সাহেব। তো এখন আমার কাছে খুব অবাক লাগে যখন আমি দেখতে পাই বিএনপির কোন নেতার বক্তব্যের মধ্যে আমি শেখ হাসিনার বয়ানের রিপিটেশন দেখতে পাই। এবং সেই বয়ানটা কি, যে বাংলাদেশে এক ধরনের সেকুলার কথাবার্তা দেখতে পাই তারা বলেন, এবং ইন্ডিয়ান বয়ানের সাথে মিলে যায় বিএনপির কোন নেতার বয়ান। তারা বাংলাদেশে আবার মৌলবাদের জুজুর কথা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কথা বলেন। তার মানেটা হলো যে ইয়ের সময়, মানে আওয়ামী লীগের সময় 16 বছরে যে ইসলাম বিদ্বেষের যে একটা পটভূমি ছিল এবং লড়াইটা ছিল মুসলমানদের বিরুদ্ধে, ভারতীয় যে লড়াইটা চাপিয়ে দিয়েছিল, দুর্ভাগ্যজনক ভাবে যেই দল জিয়াউর রহমান সাহেব সৃষ্টি করেছিলেন, যেই দলের যিনি আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে এসেছিলেন, সেই দল আজকে ভারতীয় ইসলাম বিদ্বেষী বয়ানের কথা বলছে। তো এটা একটা, আমি মনে করি এটা একটা মেরুকরণ হচ্ছে, নতুন ধরনের মেরুকরণের দিকে আমরা বোধহয় যাচ্ছি। এবং এই মেরুকরণ আমরা মিডিয়াতেও দেখতে পাচ্ছি, মানে বিএনপি সমর্থক মিডিয়াতেও আমরা এই ধরনের মেরুকরণ দেখতে পাচ্ছি। এখন মাহমুদ ভাই, যে ধরেন আমরা এই সরকার গঠন হওয়ার পর থেকে আমরা তো বলবো যে আপনি সহ আমরা আলোচনা করেছি যে উপদেষ্টা পরিষদে যাদেরকে নেওয়া হয়েছে তাদের ব্যাপারে আমাদের পর্যবেক্ষণ ছিল প্রথম থেকেই, এবং এখন ক্রমশ যত দিন যাচ্ছে আমাদের পর্যবেক্ষণগুলোই কিন্তু যে সত্য পর্যবেক্ষণ ছিল বা আমাদের যে উপলব্ধিটা, বক্তব্যগুলো যে ঠিক ছিল, সেটি ক্রমশ প্রমাণিত হচ্ছে। এবং আপনি যদি দেখেন যে 10 মাসে আপনি যদি প্রথমেই বলছিলেন জুডিশিয়ারির তেমন কোনো পরিবর্তনই হয় নাই, মানে কয়েকজন বিচারপতিকে মানে অবসর দেওয়া ছাড়া যে কার্যকর যে পরিবর্তনগুলো, এগুলো কিছুই হয় না। সবাই সবার মতো বহাল এবং সবাই সবার মতো কাজ করে যাচ্ছে, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত। আইন মন্ত্রণালয় একটি অকার্যকর মন্ত্রণালয় হিসেবেই অনেকের কাছে মানে মনে হচ্ছে, প্রতিভাত হচ্ছে। তো এবং আপনি যদি দেখেন যে নানা রকমের প্রতিবিপ্লবের চেষ্টা হয়েছে একদম প্রথম দিন থেকেই, নানা রকমের আন্দোলন, নানা রকমের কর্মসূচি, আনসার বিদ্রোহ, উচ্চ আদালতের একটি বিদ্রোহ, কারা বিদ্রোহ, এটা সেটা, অর্থাৎ ইউনূস সরকার কিন্তু শান্তিতে থাকতে দিচ্ছে না। এবং এই প্রতি বিপ্লবের আশঙ্কা আপনি আরো করেন কিনা? এবং সাম্প্রতিক সময় আপনি দেখেছেন যে সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের একটি টার্মোয়েল পজিশনে আমরা দেখলাম যে একদম মুখোমুখি অবস্থান। তো সব মিলে আপনি কিভাবে দেখেন? এবং উপদেষ্টা পরিষদের ভেতরে কেউ স্যাবোটাজ করছে কিনা? আপনি যদি দেখেন যে আমি গতকাল একটু অনুষ্ঠান করেছি যে 22 তারিখে যখন ইউনূসের পদত্যাগের বিষয়টা সামনে আসলো, 24 তারিখে জানা গেল যে তিনি পদত্যাগ করছেন না। 25 তারিখে সরকারি কর্মচারী অধ্যাদেশ বলে 25 বলে একটা অধ্যাদেশ জারি করে সচিবালয়কে আনস্টেবল করে দেওয়া হলো, একটা অস্থিরতা তৈরি করা হলো। তো সব মিলিয়ে আসলে এই প্রতি বিপ্লবের আশঙ্কা কতটুকু, বা এই প্রক্রিয়াটা একটু কি যদি বলেন, কারণ আওয়ামী লীগ বেপরোয়া হয়ে গেছে রিফাইন্ড ওয়েতে ঢুকতে বা সরাসরি ঢুকতে। আপনার বক্তব্যটা একটু শুনুন। না, আমি প্রথমে আসি উপদেষ্টা পরিষদ নিয়ে। আমি উপদেষ্টাদের ব্যক্তিগতভাবে কাউকে আমি সমালোচনা করতে চাই না, কিন্তু একটা জিনিস আপনার বলা দরকার যে প্রফেসর ইউনূস যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন, আপনি দেখবেন যে তারা সবাই প্রায় তার পরিচিত। তার মানে প্রফেসর ইউনূসের হ্যান্ডপিক ব্যক্তিরাই কিন্তু উপদেষ্টা হয়েছে, প্রথমটা বাদ দিলে। প্রথমে তো প্রফেসর ইউনূস হয়তো তখন জানতেন না, মানে 8 তারিখে যারা যারা উপদেষ্টা হয়েছে, কিন্তু পরবর্তীতে যে সমস্ত উপদেষ্টা হয়েছে সবই তো প্রফেসর ইউনূস নিজে হ্যান্ডপিক করেছে। এটাই আমাদের ধরে নিতে হবে। শুধু উপদেষ্টা কেন, উপদেষ্টা তো সেমি উপদেষ্টা, নানা রকম লোকজন এসছে সরকারে এবং তাদেরকে প্রফেসর ইউনূসই নিয়ে এসছে। কাজে এটা দায়িত্ব প্রফেসর ইউনূসকেই নিতে হবে। আমি ইন্ডিভিজুয়াল উপদেষ্টাদের এর জন্য দায়ী করতে চাচ্ছি না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে উপদেষ্টারা অনেক কাজে ব্যর্থ হয়েছে, আমি একমত, এবং এটা নিয়ে আমরা আগেও অনেকবার আলোচনা করেছি। কিন্তু সরকারের বর্তমানে যে অবস্থা, সেখানে উপদেষ্টা মন্ডলীর পরিবর্তন করার আর সময় আছে বলে আমি মনে করি না। সেই পরিস্থিতি এখন নাই, এবং উপদেষ্টা মন্ডলী পরিবর্তন করে প্রফেসর ইউনূস এটাকে সামাল দিতে পারবেন বর্তমান পরিস্থিতি, সেটাও আমার কাছে মনে হচ্ছে না। কারণ একটা সরকার টিকে থাকে দুটো ফোর্সের মাধ্যমে, এটা বুঝতে হবে আমাদেরকে
কনক, প্রফেসর ইউনূস রাজনীতিবিদ নন, এই জন্য হয়তো তিনি ব্যাপারটা বুঝতে পারছেন না। একটা হলো যে স্ট্রিট পাওয়ার, মানে যে দলটি ক্ষমতায় আছে তার স্ট্রিট পাওয়ার আছে কিনা, আর দ্বিতীয়টা হলো যে মিলিটারি তাকে কতটা, মানে মিলিটারি তো একটা ইনস্টিটিউশন, বাংলাদেশে ইনস্টিটিউশন হিসেবে মিলিটারি তাকে কতটা সাপোর্ট করছে। তো এই মুহূর্তে আমরা যদি প্রফেসর ইউনূসের সরকারের দিকে তাকাই, প্রফেসর ইউনূস কিন্তু এই মুহূর্তেও বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যক্তি। আমি আপনাকে নিশ্চিতভাবে বলে দিতে পারি, যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় এবং প্রফেসর ইউনূস যদি ইলেকশনে দাঁড়ান, আমি মোটামুটি নিশ্চিত যে তিনি ইলেকশনে জিতবেন। এটা ব্যক্তি ইউনূস, কিন্তু ইউনূস সাহেবের সরকার তো জনপ্রিয় না, তিনি ব্যক্তি হিসেবে জনপ্রিয়। এটা গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে যে প্রফেসর ইউনূসের কোনো স্ট্রিট পাওয়ার নাই। স্ট্রিট পাওয়ার বিএনপির হাতে, স্ট্রিট পাওয়ার জামাতের হাতে। আর উনি যেটা আশা করেছিলেন যে ছাত্রদের হাতে স্ট্রিট পাওয়ার থাকবে, সেটা এখন আর নাই। এই 10 মাসে ক্ষয়িষ্ণু হয়ে গেছে ছাত্ররা, বিভিন্ন কারণে হয়েছে। এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করতে চাচ্ছি না, আমাদের শো অনেক লম্বা হয়ে যাবে এটা নিয়ে আলোচনা করতে। বাট বাস্তবতা হলো ছাত্রদের হাতে এখন আর কোনো স্ট্রিট পাওয়ার নাই। জামাতের আছে, বাট প্রধানত বিএনপির আছে। আর কার আছে? আওয়ামী লীগের আছে, যে আওয়ামী লীগ এখন পালিয়ে আছে। তো এখন যদি বিএনপি মাঠে নামে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, তাহলে বিএনপির সাথে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠে নেমে যাবে, এটা সম্পর্কে আপনি নিশ্চিন্ত থাকেন। এমনকি ভারত থেকে নির্দেশ চলে আসবে আওয়ামী লীগের প্রতি যে তোমরা ইউনূস বিরোধী আন্দোলনে মাঠে নামো। তার মানে পুরো স্ট্রিট পাওয়ারটা সরকারের বিরুদ্ধে চলে যাবে, ইউনূস সাহেবের বিরুদ্ধে চলে যাবে। ওদিকে সেনাবাহিনীর সাথেও তার দূরত্ব তৈরি হয়েছে। কি কারণে তৈরি হলো সেটা নিয়ে আমরা সেনা প্রধানের যে লাস্ট বক্তব্য নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে, এটা নিয়ে হয়তো আমরা আলাদা আলোচনা করতে পারি এরপরে। তো সেনাবাহিনীর সাথে ওনার দূরত্ব তৈরি হয়েছে। তাহলে প্রফেসর ইউনূস সরকার টিকাবেন কি করে? তার নিজের ব্যক্তিগত জনপ্রিয়তা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু যদি একসঙ্গে সেনাবাহিনী তাকে সমর্থন না করে, যদি স্ট্রিট পাওয়ার তার পক্ষে না থাকে, তাহলে কি তার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব? এটা আমার প্রশ্ন। আর আপনি যে বিচার বিভাগের কথা বললেন, আপনি সম্পূর্ণভাবে রাইট। বিচার বিভাগে কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র আপিলের বিভাগ চেঞ্জ হয়েছে, প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছেন এবং মাত্র কয়েকজন হাইকোর্টের বিচারপতি চেঞ্জ হয়েছেন। কিন্তু এই যে 15-16 বছরে বলতে গেলে বাংলাদেশের বিচার বিভাগ আওয়ামী বিচার বিভাগে পরিণত হয়েছিল, তার কোনো রিফর্মস কিন্তু এখন পর্যন্ত হয় নাই। তো সেই দিক দিয়ে এই সরকার এই 10 মাসে এটা করতে পারে নাই। তো এখন এই জন্য প্রফেসর ইউনূসের যেটা করা উচিত, আমি আমার আগে বক্তব্যে বলেছি যে তিনি তার প্রায়োরিটিটা ঠিক করে ফেলা উচিত ওনার। আমার মনে হয় প্রায়োরিটি ফিক্সিং এ এক ধরনের প্রবলেম ছিল। আর একটা আপনি খুব সঠিক কথা বলেছেন, যে পরিমাণ আন্দোলন ওনাকে মোকাবেলা করতে হয়েছে, সেই আন্দোলনের পরে উনি টিকে আছেন কি করে, আমি এটাই তো বুঝি না। আপনি কি জানেন কমসে কম 1000 খানেক ছোট বড় আন্দোলন ওনাকে মোকাবেলা করতে হয়েছে 10 মাসে, 1000 ছোট বড় মিলিয়ে। তার মধ্যে বড় আন্দোলন মোর দেন 300 আন্দোলন। তার মানে প্রতিদিন একটা করে নতুন ইস্যু নিয়ে মাঠে নেমেছে লোকে তার বিরুদ্ধে। এই সরকার তো টিকে থাকেনি কথা না, টিকে আছে, এটাও একটা আশ্চর্য। এবং সর্বশেষ এই কি বলে সচিবালয়ের কর্মচারীদের ব্যাপারে যেটা করা হয়েছে, এটাকে আমি কি বলবো, যদি কঠিন কথা বলি সরকার রাগ করবে, তারপরেও বলি আমার কাছে মনে হয়েছে ইটস স্টুপিডিটি। স্টুপিড ছাড়া কেউ এই অবস্থার মধ্যে, যেখানে প্রধান রাজনৈতিক দলের সাথে মুখোমুখি সম্পর্ক দাঁড়িয়ে আছে সরকার, যখন সেনাবাহিনীর সাথে দূরত্ব তৈরি হয়েছে বিভিন্ন কারণে, যার দোষই হোক না কেন, সেখানে আপনি আবার এই ধরনের একটা আইন নিয়ে আপনি যাচ্ছেন। তো আপনি কি স্টুপিড অথবা আপনি একেবারে শিশু, দুটোর একটা। আপনি কিছুই বুঝতে পারছেন না যে এটা কি অবস্থার মধ্যে আপনি পড়তে যাচ্ছেন। তো এটাকে কি বলবো, ইনএক্সপেরিয়েন্স গভর্নমেন্ট। ইউনূস সাহেবের পক্ষে একা সম্ভব হচ্ছে না। এবং ওনাকে যারা এই অ্যাডভাইস দিয়েছে এই ধরনের একটা অধ্যাদেশ করবার, তারা টাইমিং ইজ রং। আপনি এরকম অধ্যাদেশ দিলে আপনি এসেই করতেন যখন সারা দেশ আপনার সাথে ছিল, তখন করলেন না কেন? কেন করেছেন আমি বুঝতে পারি উনি কেন করেছেন। কারণ ওনার নিশ্চয়ই ধারণা হয়েছে যে আমলাতন্ত্র ওনাকে সহযোগিতা করছে না, কাজে আমলাতন্ত্রকে উনি লাইনে আনার জন্য এরকম একটা আইন করতে যাচ্ছেন। আপনার তো উচিত ছিল 8 তারিখে ক্ষমতা নিয়েছেন, 9 তারিখে এরকম একটা আইন করে ফেলা। তখন যে জনসমর্থন আপনার ছিল এই আইন করে ফেলতে পারতেন, তখন আন্দোলন কেউ করতে পারতো না। এখন তো 10 মাসে তো ওই যে বলে না, পদ্মা নদী দিয়ে তো অনেক পানি গড়িয়ে গেছে। তো আপনি তো এখন এটা নিয়ে করতে গেলে আর একটা আপনি ইস্যু তৈরি করলেন। মাহমুদ ভাই, একই ইস্যু। হাসিনার আমলে 42 জন সচিব এখনো বহাল, ওই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। উনি চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন সব হাসিনার লোকজন। উনি আসেন হঠাৎ করে অধ্যাদেশ করে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য। তো এখন এই বুঝলে ভালো, না বুঝলে তো কিছু করার নেই আমাদের। আরেকটি ইস্যু যেটি করিডোর ইস্যু, মানে বিএনপির কিন্তু ধরেন রোডম্যাপ এবং করিডোর, এই দুইটা নিয়ে তাদের মূল আপত্তির জায়গাটা। তো করিডোরের বিষয়টা তো আসলে এখনো ওরকম সুনির্দিষ্ট কিছু না, এবং সরকারও ধরেন হঠাৎ করে একবার তৌহিদ হোসেন বললো যে আমরা নীতিগতভাবে একমত, আবার প্রেস সেক্রেটারি বললো যে না আমরা
এখন এই জাতীয় কিছু হয় নাই। তো সব মিলিয়ে আপনি তো এগুলার ব্যাপারে আপনার অবজারভেশনটা কি, মানে করিডোর নিয়ে যে এইটা কে তৈরি করেছে? এই করিডোরের প্রবলেম কে তৈরি করেছে? এই সরকার তৈরি করেছে, কেন্দ্র সরকার তৈরি করেছে। কারণ এই করিডোর শব্দটা প্রথমে কে ব্যবহার করেছে? ফরেন অ্যাডভাইজার। তিনি এক সংবাদ সম্মেলনে হঠাৎ করে করিডোর শব্দটা ব্যবহার করলেন, এবং পরে দেখা গেল যিনি এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান, তিনি বললেন না, এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই। তাহলে একজন উপদেষ্টা বলছেন করিডোরের কথা, আরেকজন বলছেন এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই, প্রেস সেক্রেটারি শফিক সাহেব বলছেন এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই। তো আপনি ইস্যু তুলে দিচ্ছেন কেন? মানে এই ধরনের আবারও সেই স্টুপিড শব্দটাই তো ব্যবহার করতে হয়, তাই না? সরকারি থেকে এই ধরনের স্টুপিড আচরণ আপনারা কেমন করে করতে পারেন? আর করিডোর নিয়ে বিএনপির যে আপত্তি এখানে, মানে এবং সেনাবাহিনীর যে আপত্তি, এটা নিয়ে আমার আবার একটা বক্তব্য আছে। বক্তব্যটা হচ্ছে, এই করিডোর নিয়ে বাংলাদেশে সব থেকে বেশি যদি কেউ প্রতিবাদ করে থাকে সেই ব্যক্তি কিন্তু আমি। ভারতের করিডোর নিয়ে আমার থেকে বেশি কেউ প্রতিবাদ বাংলাদেশে করে নাই। এখন নিজের মুখেই এটা বলতে হচ্ছে, কারণ আমি বলি না বাঙালি মুসলমান সবকিছু ভুলে যায়। এই ভারতকে করিডোর দেওয়ার প্রতিবাদে আমি ঢাকা থেকে দুটো লং মার্চ করেছিলাম। আমি ঢাকা থেকে একটা লং মার্চ করেছিলাম সিলেট পর্যন্ত। এটা অবশ্য করেছিলাম মেইনলি টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে, এবং ইলিয়াস আমার সাথে ছিল, ইলিয়াস আলী, যাকে পরে গুম করা হয়েছে এবং যা এখন পর্যন্ত আমরা জানি না তিনি কোথায়। তো ইলিয়াস আলীর সাথে আমি লং মার্চ করেছিলাম। আরেকটা লং মার্চ আমি করেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী পর্যন্ত। কেন জানেন? ওই সময় তিতাস নদীর মধ্যে আড়াআড়ি বাঁধ দিয়ে নদীকে হত্যা করে, নদীর প্রবাহ বন্ধ করে দিয়ে করিডোর দেওয়া হয়েছিল ভারতকে। আমি লং মার্চ করে গেছিলাম সেই সময়, গিয়ে আমি ওই বাঁধের উপরে কোদাল চালিয়েছিলাম প্রতীকী। আমি কোদাল চালিয়ে গিয়ে অত বড় বাঁধ ভাঙতে পারবো প্রতীকী। এবং আমার সামনে, আমার সাথে সেই সময় ছিলেন যতদূর মনে পড়ে শওকত মাহমুদ ছিলেন সাংবাদিক, আমার সাথে ছিলেন গাজী ভাই ছিলেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, মরহুম গাজী ভাই, উনি ছিলেন আমার সাথে। এবং আমার সাথে বোধহয় বর্তমানে বিএনপির অত্যন্ত শক্তিশালী বড় সিনিয়র নেতা ডক্টর জাহিদ ছিলেন বোধহয় আমার সাথে। তো আমরা সকলে মিলে লং মার্চ করে গেছিলাম। তো সেই সময় করিডোরের বিরুদ্ধে বিএনপির দল থেকে তো তেমন কোনো প্রতিবাদ উত্থাপিত হয় নাই আমরা যখন প্রতিবাদ করছিলাম, এবং সেনাবাহিনী থেকেও কিন্তু কোনো প্রতিবাদ উত্থাপিত হয় নাই। এই গত 16 বছর ধরে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা সবসময় বলে গেছি। আপনার টকশোতে আমি কতবার বলেছি, কতবার ভারতীয় এই করিডোর নিয়ে আমরা কথা বলেছি। সেই সময় তো আমরা দেখি নাই সেনাবাহিনী থেকে কেউ একটু শব্দ করেছে, কেউ কিছু বলেন নাই। এবং তারা তখন কি বলতেন আপনার নিশ্চয় মনে আছে, দু একজন সেনা অফিসার আমাদের সাথে যোগ দিয়ে বলতেন যে তারা একটা ডিসিপ্লিন ফোর্স, যেহেতু তারা ডিসিপ্লিন ফোর্স এই জন্য সরকারের বিরুদ্ধে তারা কোনো কথা বলতে পারেন না। তো সেটা যদি সত্যি হয়ে থাকে যে সরকার ডিসিপ্লিন ফোর্স, এই যুক্তি যদি আমি মেনে নেই, এখন তারা কিভাবে কথা বলেন? এখনো তো তারা ডিসিপ্লিন ফোর্স নাকি? যেমন ধরেন সেনা প্রধানের যে বক্তব্য নিয়ে এত হইচই হলো, মানে প্রথমে তো একটা বক্তব্য তিনি রাওয়াতে দিয়েছিলেন, দ্বিতীয়টা দিলেন তিনি ক্যান্টনমেন্টের ভেতরে। ইট ওয়াজ এ প্রাইভেট মিটিং, তিনি কয়েকজন জেনারেলের সাথে কথা বলেছেন। তো প্রাইভেট মিটিং এর যে বক্তব্য, এটা সোশ্যাল মিডিয়ায় আসলো কিভাবে, এবং সোশ্যাল মিডিয়ায় কিভাবে আসলো? সারসংক্ষেপ মিনিটসের আকারে ছবি তুলে এটাকে পাঠিয়ে দেওয়া হলো সব মিডিয়াতে। কে পাঠালো এটা? সেনাবাহিনীর থেকে পাঠানো হয়েছে, ভিতর থেকে। তো এটাকে উনি আটকালেন না কেন সেনাপ্রধান, যে এটা গেল কি করে? এটা নিয়ে কি এখনো কোনো তদন্ত হয়েছে যে কেমন করে এটা বাইরে গেল? কারণ যেটা যুক্তি দেওয়া যেতে পারে যে একজন সেনাপ্রধান তার কলিগদের সাথে তো কথা বলতেই পারেন। যেমন ধরেন আমার দেশ অফিসে আমি আমার কলিগদের সাথে আমি আলাদা মিটিং করতেই পারি, কয়েকজনের সাথে সিনিয়র জার্নালিস্টদের সাথে আমি করতেই পারি আমার আলাদা মিটিং। কিন্তু যখন আমার মিটিং এর সেই মিনিটস আমি বাইরে পাঠিয়ে দেব, সেখান থেকেই তো আপত্তিটা শুরু। তখন তো ডিসিপ্লিন ব্রেকডাউন হচ্ছে। তো আমার পয়েন্টটা হচ্ছে যে যারা আজকে করিডোর নিয়ে হইচই করছেন তারা তো এতদিন চুপ ছিলেন, এবং এখন দেখেন আমাদেরকে বলা হয়েছে সবসময় যে আমরা অতিমাত্রায় ভারত বিদ্বেষী, অতিমাত্রায় ইসলামিস্ট। এটা বলা হতো একসময় আওয়ামী লীগের বয়ানে বলা হতো। আওয়ামী লীগের যারা মিডিয়ার লোকজন, আওয়ামী লীগের যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তারা আমাদেরকে ইসলামিস্ট বলতেন, আমাকে ইসলামিস্ট বলে তারা। যদিও আমার দাড়ি নাই, এটা নিয়ে আবার মৌলভী সাহেবরা আবার রাগ করেন যে আপনি বুড়া হয়ে গেছেন, দাড়ি রাখেন না কেন, দাড়ি রাখেন না আবার ইসলামের কথা বলেন, এই ধরনের কমেন্টও আমি শুনতে পাই। তো যাই হোক, আমি আমার মতো করে লড়াই করি, এক একজন আরেকজন দাড়ি রেখে লড়াই করে, আমি দাড়ি ছাড়াই লড়াই করি। তো আমাদেরকে ইসলামিস্ট বলা হয়েছে সবসময়, এবং ভারত বিদ্বেষী বলা হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার এই জীবনে যতদিন ধরে আমি রাজনীতি বুঝতে সক্ষম, ধরেন আর 2 মাস পরে আমার বয়স 72 বছর হবে। তো যদি আমি ধরে নেই যে 12 বছর বয়স থেকে আমি রাজনীতি কিছু কিছু বুঝি, তাহলে 60 বছর। এই 60 বছরের মধ্যে পাকিস্তান আমল গেছে। স্বাধীনতার পর থেকে, মানে 71 সাল থেকে 71 সালের
16ই ডিসেম্বরের পর থেকে, বিজয় দিবস থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের মধ্যে এমন ভারত বিরোধী মনোভাব আমি কখনো দেখি নাই। আমি আপনাকে বলছি কেন, এমন ভারত বিরোধী মনোভাব বাংলাদেশের অধিকাংশ জনগণের মধ্যে আমি আজ পর্যন্ত দেখি নাই স্বাধীনতার পর থেকে। এখন এরকম একটা সময়ে আহ এই যারা ভারতের পক্ষে কথা বলার চেষ্টা করছেন, বা যারা ইচ্ছা করে ভারতপন্থী হিসেবে ট্যাগ নিতে চাচ্ছেন নিজেদের গায়ে, এবং যারা আমাদেরকে আবার ভারত বিদ্বেষী এবং ইসলামিস্ট বলতে চাচ্ছেন, তারা বোধহয় মানুষের পালস বুঝতে পারছেন না, যে মানুষের পালস পরিবর্তন হয়ে গেছে। মানুষের পালসটা বোঝা উচিত। কাজেই এই করিডোর নিয়ে এই যে বিতর্ক তৈরি করা, এটার জন্য সম্পূর্ণভাবে সরকার দায়ী। আবার এই করিডোরের এই বিতর্ক তৈরি করার পরে যারা এটা দিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন, দে আর নট অনেস্ট। অনেস্ট হলে তারা তাদের প্রতিক্রিয়া কনসিস্টেন্সি থাকতো। আমি একটা কথা সবাইকে বলি, বুঝলেন, রাজনীতিতে একটা কনসিস্টেন্সি থাকা উচিত। আমার যারা বক্তব্য শোনেন, আমি খুব বেশি দিন ধরে রাজনৈতিক বক্তব্য দিই না, আমি 11 সময় থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছি, অর্থাৎ 2007 সাল, আজকে 2025 সাল, তার মানে 18 বছর। এই 18 বছরে আমার বক্তব্যে আপনি ইনকনসিস্টেন্ট কোথাও পাবেন না। আমি 18 বছর আগে যে কথা বলেছি ভারত সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে, আজও আমি একই কথা বলি। তো আজকে যারা করিডোর নিয়ে চেঁচামেচি করছেন, তারা কি কনসিস্টেন্ট ছিলেন গত 15 বছর? আমার প্রশ্ন তাদের কাছে। যদি কনসিস্টেন্ট না থাকেন, তাহলে আজকে আপনি রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা আপনি অপরচুনিস্টিক কমেন্ট করছেন করিডোর নিয়ে। তো সুতরাং দুই পক্ষে, প্রথম পক্ষ সরকার স্টুপিড, যে তারা এই করিডোরের ব্যাপারটা নিয়ে একটা ধূম্রজাল তৈরি করেছে, এবং রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে নাই এই সম্পর্কে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে। আর যারা সমালোচনা করছেন, তারা অপরচুনিস্ট, তারা কনসিস্টেন্ট না, তারা রাজনৈতিক উদ্দেশ্যে সমালোচনা করছেন। কাজে এই দুই দলের মধ্যেই আমি অনেস্টির অভাব দেখতে পাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ দিকে দুটি বিষয়তে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। একটা হচ্ছে, ধরেন ইতিমধ্যে আপনি যেটি প্রথমেই বলছিলেন যে আমরা যারা ধরেন গত 15 বছর ধরে, আরো বেশি সময় ধরে, 9 সালের পর থেকেই ফ্যাসিবাদ যেন না আসে বা হাসিনার বিভিন্ন কাজের সমালোচনা করে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যারা মুখ ছিলাম, তারা কিন্তু এখন ক্রমশ আবার শত্রু হয়ে যাচ্ছে। যারা আওয়ামী লীগের লোকজন এখন বিএনপি ভাড়া করছে তাদের পক্ষে কথা বলার জন্য, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যারা সাথ করছে তারা এখন অতি বিএনপি হয়ে উঠতেছে, এবং আমরা এখন ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছি, ট্রলের শিকার হচ্ছি, যা ইচ্ছা তা এগুলো করতে থাকুক, অসুবিধা নেই। তো এটাতে কি বিএনপি লাভবান হবে আপনি মনে করেন? মানে আলটিমেটলি কি এভাবে কি বাংলাদেশের মানুষকে কি কনভিন্স করা সম্ভব হবে? মানুষ তো এখন অনেক সচেতন। নতুন ভোটারের না, মানে আমি বদল বলছি যে নতুন ভোটারই তো প্রায় 1 কোটির বেশি, নতুন মানে 7 কোটির বেশি নতুন ভোটার। না, 4 কোটি বোধ হয়, 4 কোটি ভোট দেয় নাই। 5 কোটিও থাকে, বিশাল নাম্বার মাহমুদ ভাই। তো সেই জায়গাটা, পাশাপাশি রাজনৈতিক সরকার বনাম অন্তর্বর্তীকালীন সরকার, সংস্কারের জন্য মানে অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ বিশ্বাস করছে, সে বিশ্বাসটা কতটুকু রাজনৈতিক সরকারের উপর রাখা সম্ভব? বা এই আমি বলি আপনাকে, সে প্রথম কথা হলো যে আওয়ামী লীগকে যারা এতদিন ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছে, বাংলাদেশের তথাকথিত লেফট ওরিয়েন্টেড মিডিয়া কিংবা লেফট ওরিয়েন্টেড মিডিয়া পার্সোনালিটিস, এই যে শ্রেণীটা, কিংবা একেবারে বাম রাজনীতিবিদ, তারা এখন সম্পূর্ণভাবে বিএনপিকে সমর্থন করছে। কারণটা কি জানেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের যে বাম রাজনীতি, এটা বাংলাদেশে পরাজিত হয়েছে। পরাজিত হয়েছে কেন? কারণ তারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারে নাই। তারা অ্যান্টি ইসলামিক, তারা ইসলাম বিদ্বেষ লালন করে। তা আপনি 90% মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষ লালন করে যদি রাজনীতি করেন, আপনি কিভাবে রাজনীতিতে সাকসেসফুল হবেন? তারা হতে পারে নাই। তাদেরকে টিকিয়ে রেখেছে কে? বাংলাদেশের বামপন্থী মিডিয়া। বাংলাদেশের অধিকাংশ মিডিয়া কিন্তু বামপন্থী অথবা ইসলাম বিদ্বেষী। আমি ইসলাম বিদ্বেষী বলি, আমি এদেরকে বামপন্থী বলি না, ইসলাম বিদ্বেষী বলি। তো বাংলাদেশের অধিকাংশ মিডিয়া ইসলাম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষী মিডিয়া এদেরকে নেতা বানিয়ে রেখেছে। ওই যে একটা আছে না, লার্জার দ্যান লাইফ, এদেরকে প্রত্যেককে লার্জার দ্যান লাইফ একটা প্রতীক তৈরি করেছে। এদের কারো পিছনে 10টা লোক নাই, কিন্তু তারা সবাই বড় বড় নেতা। এবং এই যে গ্রুপটা, এদের টিকে থাকার জন্য একটা বড় গাছের দরকার হয়। পরগাছার মতো, পরগাছা তো আপনি জানেন যে অরিজিনাল গাছ ছাড়া টিকতে পারে না, মাদার ট্রি ছাড়া টিকতে পারে না। এই রাজনীতিবিদরা হচ্ছে পরগাছা শ্রেণীর, তাদের একটা গাছ লাগে। এতদিন এই গাছটা ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের পতন হয়েছে, বলতে গেলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে। আওয়ামী লীগ নামে ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে, অন্তত অদূর ভবিষ্যতে। আমাদের জীবদ্দশায় হয়তো আমরা দেখবো না, আমরা যারা জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি। তো এখন তাদের কাছে সেই গাছ যেটার উপরে তারা সওয়ার হবে, সেটা বিএনপি।
এবং আমি তাদেরকে অপরাধ দিচ্ছি না, তো তাদের তো টিকে থাকতে হবে রে ভাই। তো টিকে থাকতে হলে তাদের গাছ লাগবে। তো গাছ কোথায়? তারা কি জামাতের কাছে যাবে? যেতে পারবে না। তারা এনসিপিতে যাবে, যেতে পারে, চেষ্টা করতে পারে এনসিপিতে, কিন্তু মেইনলি তারা যাবে বিএনপিতে। এনসিপিতে কেন যাবে না এখন জানেন? কারণ এনসিপির সরকারে আসার কোনো সম্ভাবনা নাই। এনসিপি এখনো দল হিসেবে দাঁড়াতে পারে নাই। তো তারা তো ওই গাছ বেছে নেবে না। তারা যে গাছ বেছে নেবে যেটা সরকারে আসবে, এবং কনভেনশনাল উইজডম হলো যে বিএনপি সরকারে আসবে। তো বিএনপি যেহেতু সরকারে আসবে, তারা বিএনপির উপর সওয়ার হয়েছে। এখন বিএনপি কেন তাদেরকে নিল, এটা বিএনপি বিবেচনা। এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা বিএনপি মনে করেছে হয়তো এদেরকে বেশি প্রয়োজন তাদের। কেন মনে করেছে এটা বিএনপি নেতৃত্ব ভালো জানে, এই জন্য তারা গ্রহণ করেছে। কিন্তু সবচেয়ে যে ব্যাপারটা আপনি বললেন যে 5 কোটি ভোটার কাকে ভোট দেবে আপনি জানেন না, আপনার সাথে আমি একমত। কিন্তু এখানে আরেকটা কথা আছে যে আমরা সত্যিই জানি না। কিন্তু আপনি বলেন অল্টারনেটিভ কোথায়? সুতরাং বিএনপি যদি এখন মনে করে যে আমাকে ভোট না দিয়ে তুমি কোথায় যাবা, তোমার অল্টারনেটিভ কোথায়? জামাত? জামাত ইজ নট অল্টারনেটিভ। জামাত এখনো বাংলাদেশে অল্টারনেটিভ হয়ে উঠতে পারে নাই। জামাতের কিছু কিছু পকেটে তাদের তাদের জনপ্রিয়তা আছে। আমার ব্যক্তিগত ধারণা যে জামাত 30 থেকে 40টা সিট পেতে পারে আগামী নির্বাচনে। যদিও জামাতের নেতারা আমার সাথে যখন কথা হয় তারা তর্ক করেন যে তাদের ধারণা তারা এর থেকে অনেক বেশি পাবেন। তো আমি তাদেরকে বলেছি যে নির্বাচন হলে দেখা যাবে যে আপনারা কত সিট পান। আমার ব্যক্তিগত হিসাবে 30 থেকে 40 সিট পেতে পারে জামাত। তো এটা যদি জামাতের সমর্থকরা হয়তো শুনে আমার কাছ থেকে এটা তারা রাগ করবেন, করতে পারেন, এটা আমার নিজের পারসেপশন। সুতরাং জামাতে তো তারা যাবে না, ক্ষমতায় আসবে বিএনপি। তো বিএনপিতে গেছে, যেটা বলছিলাম আমি একটু ওটা খেয়ে হারিয়ে ফেলেছি, যে তাহলে ভোট বিএনপি মনে করতে পারে যে আমি যাই রাজনীতি করি না কেন, ভোট আমাকে না দিয়ে, ধানের শীর্ষ না দিয়ে জনগণ কোথায় যাবে? তো সেখানে বিএনপির যেটা ভুল হতে পারে সেটা হলো যে গ্রামাঞ্চলে তাদের কথাটা কারেক্ট হলেও হতে পারে, গ্রামাঞ্চলে মার্কা দেখে মানুষ ভোট দেয়। তো গ্রামাঞ্চলে মার্কা দেখে ভোট দিলে ধানের শীর্ষেই দেওয়ার কথা। কিন্তু শহরে যেখানে শিক্ষিত মধ্যবিত্ত থাকে, যেখানে ইয়াং স্টুডেন্টরা থাকে, আপনি যে 5 কোটি ভোটারের কথা বললেন তার মধ্যে একটা স্টুডেন্ট একটা বড় গ্রুপ, তারা কোথায় ভোট দেবে এটা আমরা এখনো জানি না। কিন্তু যদি অল্টারনেটিভ না থাকে তখন তারা বলতে পারে হয়তো যে আমি বিএনপি কে দেবো না, অল্টারনেটিভ যেই থাকে আমি তাকে ভোট দেবো। তখন কোনো দলকে ভোট না দিয়ে ব্যক্তিকে ভোট দিতে পারে, যে দুজন ব্যক্তির মধ্যে যাকে আমার পছন্দ আমি তাকে ভোট দেবো। এটা হবে কিনা আমি বলতে পারছি না। কিন্তু এখনো আমার ধারণা, এখনো আমি নিশ্চিত যে নির্বাচন হলে পরে বিএনপি জয়লাভ করবে। কিন্তু $1 বিলিয়ন কোশ্চেন হচ্ছে যে এই নির্বাচনটা কি ইউনিট সরকারের অধীনে হবে, নাকি আরেকটি কোনো নতুন সরকারের অধীনে হবে, নাকি 111-2 গভর্নমেন্টের অধীনে হবে? আমাদের কিন্তু নির্বাচনে কে জিতবে বাদ দিয়ে এখন এটা নিয়ে বেশি চিন্তা করা উচিত যে আমরা কি 111-2 দেখবো, নাকি ইউনুস সাহেবের জায়গায়, যেটা বিএনপির এক নেতা বলেছেন যে জাতি আরেকজনকে খুঁজে নেবে। তো জাতি কাকে খুঁজে নেয় এটা দেখার অপেক্ষায় আছে। এবং মাহমুদ ভাই, আমরা বামপন্থী ঘরানা রাজনীতিবিদদের কথা বলছি বা বিভিন্ন জায়গায় কথা বলছি, গত 10 মাসে মিডিয়ায় যে সংস্কারটা দরকার ছিল তারা কিন্তু খুব সুকৌশলে মাথাচাড়া দিচ্ছে এবং খুব সুকৌশলে তারা কিন্তু মানুষকে পয়জন দিচ্ছে, কিন্তু স্লো পয়জন করে আস্তে আস্তে কিন্তু তারা অন্য খেলা খেলছে। আপনি বাংলাদেশে আছেন, মিডিয়ার চেঞ্জটাও খুব ইন্টারেস্টিং। মিডিয়া যদি আমি দেখি, মেইন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, সেখানেও কিন্তু আমরা দেখবো যে এতদিন যারা আওয়ামী লীগের সমর্থক ছিল তারা কিন্তু এখন বিএনপি কে বেছে নিয়েছে। এবং বিএনপি কে বেছে নেওয়ার কারণটা আপনাদের বুঝতে হবে। বিএনপি কে বেছে নিয়েছে তারা কেন? বেসিক্যালি এই মিডিয়া ভারত দ্বারা নিয়ন্ত্রিত। তো ভারতের কাছে এখন 1 নম্বর শত্রু কে? কোন 1 নম্বর শত্রু হচ্ছে প্রফেসর ইউনূস। তো প্রফেসর ইউনূস যদি শত্রু হয়ে থাকে তাহলে এবং যাদেরকে প্রো ইসলামিক ট্যাগ দেওয়া হয় তারাই তো ভারতের শত্রু। সুতরাং এই মিডিয়া এই ইউনূস এবং প্রো ইসলামিক ট্যাগের মধ্যে যারা আছে তার বাইরে তারা মনে করছে বিএনপি কে তারা লেফটের দিকে নিয়ে আসতে পারবে। এই কারণে এই মিডিয়াগুলো এখন বিএনপি কে সাপোর্ট দিচ্ছে। কেন? যেই মিডিয়াতে এতদিন ধরে বিএনপির নেতাদের সম্পর্কে কুৎসা রটনা করা হতো, তারেক রহমান সম্পর্কে কুৎসা রটনা করা হতো, এখন প্রতিদিন তারেক রহমানের প্রশংসা করা হচ্ছে। কারণ তারা বুঝতে চাচ্ছে যে আগামী সরকার বিএনপি, কাজে এখন থেকে বিএনপির কাছে আমার লাইন দিতে হবে। আর আমাদের সমস্যা কি জানেন কনক, আপনিও অনেকটা এরকমই আমার মতোই, আমরা স্রোতের বিপরীত দিকে যাই সবসময়। কারণ আমাদের সরকারে কে আসলো এটা আমরা চিন্তা করি না, কারণ আমাদের কোনো ব্যক্তিগত চাহিদা নাই। আপনার আমার, অন্তত আমি শিওর আমরা দুজনের কথা বলতে পারি, আমাদের কোনো ব্যক্তিগত চাহিদা নাই। যেহেতু ব্যক্তিগত চাহিদা নাই, কাজে কে সরকারে আসবে তাকে খুশি করার চিন্তা আমাদের মাথায় আসে না। আমি যেটা মনে করি, যেটা ন্যায্য মনে করি, বাংলাদেশের জনগণের জন্য যেটা ভালো মনে করি, এবং আমার ফেয়ারলি বিশ্লেষণ আমি করে যেটা বলা দরকার আমি সেটাই বলি। সেটা ক্ষমতাবানদের কখনো পছন্দ হয় না, এটা মনে রাখবেন। কোনো ক্ষমতাবানরা কখনো ভিন্নমত পছন্দ করে না। এখন কেউ কেউ শেখ হাসিনার মতো যদি ফ্যাসিস্ট হয় তাহলে ভিন্নমতকে মেরে ফেলে,
যেমন আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, আমার দেশ বন্ধ করে দিয়েছে, আপনাকে জেলে নিয়েছে, আপনার পরিবারকে অত্যাচার করেছে। আর যারা একটু কম স্বৈরাচার হবে বা কম ফ্যাসিস্ট হবে, তারা আপনাকে হয়তো এতটা জুলুম করবে না, কিন্তু আপনাকে পছন্দ করবে না। কোন ক্ষমতাবান ভিন্ন মত পছন্দ করে না, এটা আমাদের মনে রাখা উচিত এবং এটা মেনে নেওয়া উচিত। আমি কিন্তু মেনে নেই এটা, যে ক্ষমতাবান কেন ভিন্ন মত পছন্দ করবে। এটা আমিও মেনে নেই। এবং আপনি যেটা বলছিলেন ওইটাই আর কি, কারো কাছে কিছু চাওয়ার তো নাই। বাংলাদেশ এবং দেশের মানুষের জন্য যদি মঙ্গলজনক যেটা, সেই অবস্থানেই আমি থাকবো ইনশাল্লাহ। এবং এর থেকে কিছু করার নাই আর কি। এখন আমরা তো হাসিনার সাথে লড়াই করে শহীদ হইতে হইতে আমরা গাজী হয়ে গেছি, তাই না? আমরা তো চোখ রাঙানো। লোকে তো মানতেই চায় না যে আপনি আমরা কোনো ভূমিকা রেখেছি, এটাকে মানতে চায়। এখন যারা ক্ষমতায় আসবেন তারা কি মানতে চান যে আমাদের কোনো ভূমিকা সাধারণ আছে? মানুষ বিশ্বাস করে, সাধারণ মানুষ এটা মানে, সাধারণ মানুষ এই ভালোবাসা আমি শুধু একটা কথা বলতে চাই, কনক, আমি নিজেরটা বলি, আপনার দুঃখ কষ্ট তো আমি জানি কনক, এবং বহুবার আমরা আলোচনা করেছি। বিশেষত আপনার বোন যখন জেলে ছিল, তখন আমি সারাক্ষণ চিন্তা করতাম যে একজন মহিলা কিভাবে এই জেলের পরিবেশে থাকতে পারে, এবং বিনা অপরাধে, আপনার অপরাধে আপনার বোনকে এরকম নির্যাতন। তো আমি 2018-র কথা মনে হয় আমার প্রায়, বুঝলেন, কুষ্টিয়াতে যখন আমার উপরে অ্যাটাক হলো। তো 2018 মানে আজ থেকে 7 বছর আগে। জি। তো আজ থেকে 7 বছর আগে আমার বয়স কত ছিল? 65 বছর। তো 65 বছরে আহত হওয়ার পরে আমি কুষ্টিয়াতে কি বলেছিলাম? যে ঠিক আছে, আমার ধর্ম বিশ্বাস এবং আমার দেশের জন্য না হয় আমি জীবন দিলাম। এটা আমি বলেছিলাম 2018 সালে। এটা তখনকার ওই ভাইরাল হওয়া ভিডিও দেখলেও আপনারা দেখতে পাবেন। তো এখন তো ভাই আরো 7 বছর বয়স বেড়েছে। তো মৃত্যু তো এমনি নর্মাল মৃত্যু তো আরো কাছে চলে এসছে, তাই না? তো 65 বছর বয়সে যদি মরার জন্য প্রস্তুত থাকতে পারি, তো 72-এ তো আরো বেশি প্রস্তুত হয়ে গেছি। কোনো কাজেই কে ক্ষমতায় আসলো না আসলো তাতে আমার কিছু যায় আসে না। আমি যেটা বিশ্বাস করি, আমার বিশ্বাসটা আমি বলে যাবো। হ্যাঁ, আমার ভুল হতে পারে, নিশ্চয়ই। আমার সব ব্যাখ্যা কি কারেক্ট? অবশ্যই না, আমি তো মানুষ, আমার ভুল হয়। ভুল হলে আপনি দেখিয়ে দেবেন, এবং সকল ভুল আমি মেনে নেবো। ওইটা মানার মতো মানসিকতা আমার আছে। কিন্তু আমার আদর্শ থেকে আমি সরবো না। এই জন্য আবারও রিপিট করি, 18 বছর ধরে আমি যা বলেছি, আমি আমার বক্তব্যে, আমার রাজনীতিতে আমি কনসিস্টেন্সি বজায় রেখেছি। আজকে যদি কোনো বৃহৎ দল তাদের রাজনৈতিক ডিরেকশন চেঞ্জ করতে চায়, সেটা তাদের তাদের ইচ্ছা, এখানে তো আমার বলার কিছু নাই। কিন্তু আমার রাজনৈতিক অবস্থানের কোনো পরিবর্তন হবে না। না মাহমুদ ভাই, আপনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি বলবো আমি, যিনি আদালতে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা না করে আপনি আপনার অবস্থানে অনড় ছিলেন। 5 বছর জেল খাটছেন, প্রায় 37 দিন বোধহয় আপনি রিমান্ডে ছিলেন। 39 দিন। 39 দিন আপনি পুলিশ রিমান্ডে ছিলেন, 5 বছর জেল খেটেছেন। আপনি আপোষ করেন নাই, এবং এই আপোষটা তো আপনার ব্যক্তি স্বার্থে না, কিন্তু আপনার ব্যক্তির এটাতে কোনো লাভবান বা ইয়ে হওয়ার কিছু হয়নি। তো যা করেছেন সার্বিকভাবে বাংলাদেশের জন্যই করেছেন, এবং মানুষ কিন্তু এটা স্মরণ করে। মানুষ এটা মানুষের ভালোবাসার জায়গাটাই, সাধারণ মানুষের ভালোবাসার জায়গাটা। একটা বলি, এজ এ প্রফেশনাল, আপনি সাংবাদিক, আমিও আজকে 18 বছর হয়ে গেল, আমারও তো সংবাদ মাধ্যমে 18 বছর হয়ে গেল না? তো কাজেই আপনারা আমাকে সম্পাদক মানতে চান আর না চান, 18 বছর কাটিয়ে দিয়েছি তো আমি পত্রিকায়, তাই না? তো এবং পত্রিকা আলহামদুলিল্লাহ 5 মাসের মধ্যে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় পত্রিকা হয়ে গেছে এই মুহূর্তে। তো সেটাও তো আমার মতো লোক যদি করতে পেরে থাকে, তাহলে তো আমি বুঝি মিডিয়া। না বুঝলে আমার দেশ কেন পপুলার হয়, তাই না? বারে বারে পপুলার কেন হয় আমি দায়িত্ব নিলে আমার দেশ? তো আজকে আমার পত্রিকায়, আজকে যেহেতু শহীদ জিয়ার মৃত্যু দিবস, আপনি জানেন না, আজকে আমার পত্রিকায় 4 পাতা জুড়ে আমরা বিশেষ করে পত্র বের করেছি শহীদ জিয়ার। কেন করেছি? আমরা তো বিএনপির পন্থী নই, বিএনপির পত্রিকা তো না আমার দেশ, তাই না? আমার দেশ তো একদম ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা। বিএনপি মনে করে, বিএনপির অনেক নেতা মনে করে যে আমার দেশ বিএনপির শত্রুপক্ষের পত্রিকা। তো সেই পত্রিকায় আজকে শহীদ জিয়ার 4 পাতার, আমি শিওর আজকে শহীদ জিয়ার 4 পাতা ক্রোড়পত্র আমার দেশ ছাড়া অন্য কোনো পত্রিকায় ছাপা হয়নি। না করেনি। মনে হচ্ছে আমি যে কনসিস্টেন্সি কথাটা আমি ইউজ করেছি কখন, তার মানে আমি যে বক্তব্য 18 বছর ধরে দিয়ে এসেছি, আজ পর্যন্ত আমি সেখানে অনড় আছি। জিয়াউর রহমানকে যতটা শ্রদ্ধা জানানোর দরকার, অতটা আমি আজকেও জানিয়ে যাচ্ছি। কারণ আমার রাজনীতি পরিবর্তন হয় নাই, কিন্তু শহীদ জিয়ার হাতে করা দলের কোন মানুষের রাজনীতির হয়তো পরিবর্তন হয়ে গেছে। সেটা তো আপনার আমার করার কিছু নাই। তারা তাদের রাজনীতি পরিবর্তন করতেই পারে, যে কোনো কারণে করতে পারে, এটা তাদের স্বাধীনতা আছে। আমি কিন্তু আমার আদর্শ ধরে আছি, এবং আশা করি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত এই আদর্শই ধরে থাকবো, যারাই আসুক না কেন ক্ষমতায়। আমার ভাই, আমি আপনার সাথে একমত। আর আমার আরেকটা বিষয় যেটা মনে হয় যে 2001-এর একে তো বিএনপি সর্বশেষ ক্ষমতায় ছিল। 2001 আর 2025-এর মধ্যে যে মানুষের মনস্তাত্ত্বিক যে মানে যে পরিবর্তন, বা প্রযুক্তির যে উন্নয়ন, বা ডিজিটাল যেই মানে সমাজ এখন, এই জায়গাটা বোধহয় বিএনপির কোনো নেতা ধরতে পারছে না আর কি। তারা এখনো ধরছে কিছু না, আগে হয়তো পারে নাই, কিন্তু এখন খেয়াল করেন আপনি যে বিএনপি বুঝতে পারছে যে সোশ্যাল মিডিয়ার কত পাওয়ার। কারণ
বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, মাসখানেক ধরে একটা বিরাট গ্রুপ কিন্তু নেমেছে বিএনপির পক্ষে, যারা আগে বিএনপির পক্ষে ছিল না, যারা আগে বিএনপির সমালোচনা করতো, তারাই আজকাল কিন্তু সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টে বিএনপির সমর্থন করছে। তো তার মানে কি? তার মানে বিএনপি একটা অর্গানাইজ হয়েছে। ইটস গুড, আই কনগ্রাচুলেট দেম, যে তারা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা বুঝতে পেরেছে, পেরে এতগুলো লোককে তারা মাঠে নামিয়েছে। এখন মাঠে নামিয়ে জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে কিনা আমি জানি না, কিন্তু তারা পাওয়ারটা বুঝতে পেরেছে সোশ্যাল মিডিয়ার। আমি এটাই বলতে চাচ্ছি। যারা একসময় আওয়ামী ন্যারেটিভ প্রচার করছে, ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা যদি এখন বিএনপি ন্যারেটিভ বা বিএনপির পক্ষে যায়, এটা আসলে জনগণ কতটুকু একসেপ্ট করবে সেটাও বোধহয় বিএনপির ভাবা উচিত। ডক্টর মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম, বিশ্লেষণগুলো নিশ্চয়ই আমাদের দর্শকদের যে জটিল পরিস্থিতি আর কি, যে একটা পেঁচানো তালগোল পাকানো পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেক কিছু স্পষ্ট করবে। নিশ্চয়ই মাহমুদুর, আমরা নিকট ভবিষ্যতে আবার আপনাকে পাবো। আপনি ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। একটি তালগোল পাকানো একটি অদ্ভুত একটি অবস্থা যাচ্ছে। আমরা জানি না ডক্টর ইউনূস জাপান থেকে ফিরে আসার পরে কি পদক্ষেপে যাবেন। যদিও ডক্টর মাহমুদুর রহমান মনে করছেন যে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে পরিবর্তনে আর সময় নাই, কিন্তু তারপরেও একেবারে ধরেন যেসব উপদেষ্টাদের কার্যক্রমই স্পষ্ট না, যারা তালগোল পাকিয়ে ফেলেছেন, আমার মনে হয় যে জুন পর্যন্ত কিন্তু এখনো প্রায় 1 বছরের বেশি সময়। তো সেই প্রস্তুতিকে মাথায় রেখে নিশ্চয়ই উপদেষ্টা পরিষদে যোগ্য লোকজন নেওয়া উচিত, যারা ভেতরে বসে স্যাবোটাজ করছেন, যারা সরকারকে বিব্রত করছেন, যারা হাসিনার ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিলেন বা 111 এর সঙ্গে যুক্ত ছিলেন, এদেরকে ডক্টর ইউনূসের এই সরকার থেকে বের করে একটি নতুন রিশাফল করে একটি নতুন যাত্রা শুরু করা উচিত, যেন আগামী জুনের মধ্যে উনি সাকসেসফুলি এই ওনার যে পরিকল্পনা সেদিকে বাস্তবায়ন করতে পারেন। বাট ডিসেম্বর